কিছুক্ষণের মধ্যে চন্দ্রিমা উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর সেখান থেকে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। সেখানে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন তারেক রহমান। এই বাড়ির পাশেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা। এর আগে সন্ধ্যা ৭:৩০টার দিকে মাকে দেখে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। ১৭ বছরের বেশি লন্ডনে নির্বাসিত থাকার পর বৃহস্পতিবার মাতৃভূমিতে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকার ৩০০ ফিটে দেয়া হয় রাজসিক সংবর্ধনা। শাহজালাল বিমানবন্দর থেকে ৩০০ ফিটের পথে পথে নামে নেতাকর্মী সমর্থকদের ঢল। প্রিয় নেতা দেশে ফেরায় উচ্ছ্বসিত সবাই। কিছুক্ষণের মধ্যে গুলশানের বাসা থেকে বাবার কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। এ বিষয়ে জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল অনিক, গুলশানের বাসা থেকে কখন বের হবেন তারেক রহমান? অন্যান্য প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন? রেদওয়ান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর অল্প কিছুক্ষণের মধ্যে তার যে গুলশান নর্থ এভিনিউর যে ১৯৬ নম্বর বসা রয়েছে সেখান থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যে বের হবেন। আমরা তারই আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছি। এখানে যে তার নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা রয়েছেন, সিএসএফ আছেন, তারপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু তৎপর রয়েছেন এবং গাড়ি বহরগুলো কিন্তু আমরা সাজানো দেখেছি। কিন্তু আমরা সকাল থেকে যতটুকু জানতে পেরেছিলাম তিনি গুলশান সোসাইটি মসজিদে নামাজ আদায় করবেন। তবে তিনি সেটি না করে তিনি একবারই ভিতরে নামাজ আদায় করে কিছুক্ষণের মধ্যে বের হবেন। সেখান থেকে চলে যাবেন শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রেসিডেন্ট, তার মাজার জিয়ারত করবেন, তার বাবার মাজার জিয়ারত করবেন। সেখান থেকে তিনি কিন্তু তার পরবর্তী কর্মসূচি সাভারে স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে। এখন কিন্তু দেখছেন রেদওয়ান, আপনি দেখছেন যে আনুষ্ঠানিকতা, যে নিরাপত্তার বেষ্টনী যেটি রয়েছে সেটি কিন্তু চলছে এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে এবং তার যে গাড়িবহর বের হবে এই মুহূর্তে, সেই জন্য তার যে নিরাপত্তা যে বেষ্টনী রয়েছে সেটি কিন্তু এখন তৎপর করা হচ্ছে। এবং তিনি আজকেও সম্ভবত যে গতকাল যে বিমানবন্দরে নেমে যে সবার আগে বাংলাদেশ স্লোগান লেখা যে বাসটি ছিল সেই বাসের বহরে চড়ে এসে তিনি গণসংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন এবং এভারকেয়ারে গিয়েছিলেন। সেই বাসটিতেই কিন্তু আজকে তিনি এখান থেকে এই ১৯৬ নম্বর বাসা থেকে সরাসরি চন্দ্রিমা উদ্যানের দিকে যাবেন আমরা যতটুকু ধারণা করছি। এটিতে না গেলেও কিন্তু তার নিজস্ব যে তার জন্য যে বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে সেই গাড়িতেও কিন্তু তিনি যেতে পারেন। এখন পর্যন্ত যে তার বের হওয়ার যে আনুষ্ঠানিকতা আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে আমরা ১৯৬ নম্বর বাসা থেকে একটি গাড়ি বের হচ্ছে। আমরা যতটুকু ধারণা করছি যে তার জন্য যে বিশেষায়িত বুলেট প্রুফ যে গাড়িটি নেওয়া হয়েছিল তারই একটি গাড়ি কিন্তু ভেতর থেকে বাহিরে বের হয়ে আসছে। আপনারা দেখছেন যে ১৯৬ নম্বর বাসা থেকে একটি গাড়ি বের হয়ে আসলেন, কিন্তু সেটিতেই হয়তোবা তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই গাড়িটিতেও কিন্তু হয়তোবা যেতে পারেন আমরা যতটুকু ধারণা করছি। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই মুহূর্তে বাড়ানো হয়েছে, এক্ষেত্রে হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এই ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়ে চন্দ্রিমা উদ্যানের দিকে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। তো এই যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতা আর হয়তো আমরা ধারণা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন। রিদওয়ান, জি, ইকবাল অনিক, নিশ্চয়ই বিস্তারিত আরও পরবর্তীতে জানবো যখন তিনি বাসা থেকে বের হয়ে যাবেন চন্দ্রিমা উদ্যানে তার বাবার কবরের জন্য মোনাজাত করতে। ধন্যবাদ আপনাকে। শেরেবাংলা নগরে বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সে খবর জানতেই সরাসরি যুক্ত হব সহকর্মী আনোয়ার হোসেনের সঙ্গে। আনোয়ার, তারেক রহমানের আগমন উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিস্থলের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা তো জানতেই চাই, আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান সেখানে পৌঁছবেন। সেখানকার সার্বিক পরিস্থিতি কীরকম, নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, জানাবেন আমাদের। রেদওয়ান, নিরাপত্তার কথা যদি বলি তাহলে শেরেবাংলা নগরে এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি যে প্রাঙ্গণ বা কমপ্লেক্সটি আছে আসলে মূলত এটি একেবারেই কিন্তু নিশ্চিত নিরাপত্তার মধ্যে আছে, এটি আপনাকে বলতে পারি। কারণ আমরা এখানে গণমাধ্যম কর্মী যারা আছি তারা কিন্তু একেবারেই এই যে রাস্তাটি আছে অর্থাৎ সামনের যে রাস্তাটি আছে
সেই উদ্যানের যে সামনের রাস্তাটি সেটির মধ্যে সেখানে কিন্তু আমরা আসলে অবস্থান করছি। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন যেমন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেমন এখানে আছেন, ঠিক তেমনি ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কিন্তু একেবারেই একটি নিরাপত্তা বলয় তারা এখানে তৈরি করে রেখেছেন। এবং এখানে আমরা দেখছি যে বিভিন্ন নেতা যারা আছেন, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যে নেতা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন মাত্রই কিন্তু প্রবেশ করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি মাত্রই তিনি এখানে এসেছেন। আমরা দেখছি এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু এখানে এসেছেন, প্রবেশ করেছেন, অর্থাৎ তিনি প্রবেশ করার আগেও কথাও বলেছেন। তো তিনি আসলে বলছেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে আসলেন দীর্ঘ 17 বছর পরে, তো তিনি এসেই যে বক্তব্যটি দিয়েছেন অর্থাৎ যে পরিকল্পনার কথা বলেছেন সেই পরিকল্পনা বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ দলের পক্ষ থেকে, এমনটাই কিন্তু বলেছেন। আমরা দেখেছি এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনিও প্রবেশ করেছেন এই শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল সমাধি প্রাঙ্গণ এখানে প্রবেশ করেছেন। আমরা স্থায়ী কমিটিরও আরো দু একজন নেতা এরই মধ্যে তারা প্রবেশ করেছেন। অর্থাৎ যে তথ্যটি হচ্ছে আমরা আগে থেকেই যেটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে যে শ্রদ্ধা জানাতে আসবেন শেরেবাংলা নগরে তার বাবার যে কবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর কবরে আসবেন। তো সেটি আসলে বেলা 2টা নাগাদ একটি সময় ছিল, যদিও সেটি অতিক্রম হয়েছে। তার মানে এখানে সবাই যারা আছেন নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন তারাও যে তথ্যটি দিয়েছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা করবেন, তারপরে এখানে শ্রদ্ধা জানাবেন এমন যে আগে থেকেই যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই অনুযায়ী আসলে তিনি এখানে আসবেন। এবং এখানে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি যাবেন হচ্ছে সাভারে, সেখানে জাতীয় স্মৃতিসৌধে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এমন একটি কর্মসূচি কিন্তু আজকে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেই বিষয়টি আছে। আর এখানে কিছু যেমন উৎসুক জনতা আছে, সে সঙ্গে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আছেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা তাদেরকে এখান থেকে আসলে সরিয়ে দিচ্ছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি, কারণ তাতে করে কিছুটা বোঝা যাচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেরেবাংলা নগরের দিকে হয়তো আসবেন, এমন একটি বিষয় আছে বা বোঝা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আসলে বলতে গেলে যে এই পুরো এলাকাটি কিন্তু বিশেষ করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি স্থল বা সমাধি প্রাঙ্গণ একেবারে আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী কিন্তু খুবই একটি তৎপরতা, একরকম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে আসলে তৈরি করা হয়েছে, একটু বলই তৈরি করা হয়েছে এমনটা। রাজধানীর শেরেবাংলা নগরে বাবার কবর জিয়ারত শেষে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খবর জানাবেন, কেমন দেখছেন সব মিলিয়ে? জি নিশ্চয়ই রেদওয়ান, আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে তার বাবার কবর জিয়ারত শেষে তিনি সাভার স্মৃতিসৌধে যে 71 সালের সূর্য সন্তান তাদেরকে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই তার আগমনকে কেন্দ্র করে আপনি সাভার স্মৃতিসৌধের ঠিক প্রধান ফটকের সামনে যে চিত্রটা আমি যদি একটু দেখাতে চাই, সেখানকার নিরাপত্তার বেষ্টনী বা নিরাপত্তার চাদর থেকে হয়েছে, এমনকি 4 স্তরে আমরা যতটুকু জানতে পেরেছি 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে, সেই বিষয়টা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি ভেতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি বহরে মোট 4 থেকে 5 গাড়ি ভেতরে প্রবেশ করবে। ইতিমধ্যে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব করছেন, বিশেষ করে গয়েশ্বরচন্দ্র রয় কিন্তু দেখতে পেরেছি প্রবেশ করতে, এমনকি ভেতরে যে সমস্ত গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় আছেন ভেতরে প্রবেশ করার জন্য, আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে ভেতরে দেয়া হবে। আর এই দেওয়া হবে না, তবে মিডিয়া সেল সেখানে তার আগমন করে পুরো জায়গাটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে আশুলিয়া কিংবা সহ বিভিন্ন থানা
কর্মীরা রয়েছেন, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তৃণমূল পর্যায়ে, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। উপস্থিতি সেই বিষয়টা কিন্তু আসলে বলা যায় যে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, প্রিয় নেতাকে একবার দেখার জন্য সশরীরে, সেই চিত্রটা কিন্তু আসলে উল্লেখযোগ্য। কারণ হচ্ছে এখানে পুলিশ সদস্য সহ র্যাব, বিজিবি, আর্মি, এপিবিএন থেকে শুরু করে আমরা ডিবি যে গোয়েন্দা সংস্থা রয়েছে বা সাদা পোশাকধারী যে গোয়েন্দা সংস্থারা রয়েছে, তারাও কিন্তু নিয়োজিত আছেন এই সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে। আমরা যদি এই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা কিন্তু আমরা তাদের যে বিভিন্ন স্লোগান, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে আমরা সেটার বহিঃপ্রকাশ, তার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে তারা কিন্তু এই চিত্র উপেক্ষা করে তারা এখানে এসেছেন। শুধুমাত্র এখানে নয়, আমরা দেখেছি গাবতলী থেকে এই সাভার পর্যন্ত বলা যায় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ব্যানার, পোস্টার পুরোটাই কিন্তু পুরো সড়কে কিন্তু আমরা দেখেছি সেখানে বসানো হয়েছে। এমনকি প্রিয় নেতা আসবেন এই প্রেক্ষিতেই যে আয়োজন, সেই আয়োজন আসলে যাতে করে নিরাপত্তা কোনো ধরনের যে একটি বিষয় বোঝা গেল যে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং তারেক রহমানকে দেখার জন্য, এক নজর তার কথা শোনার জন্য কিংবা দেখার জন্য নেতাকর্মীরা সেখানে ভিড় করছেন। কিছুক্ষণের মধ্যে গুলশানের বাসা থেকে বাবার কবর জিয়ারত করতে তারেক রহমানের বের হওয়ার কথা, সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল অনিক, আপনার কাছে একটু জানতে চাই, তারেক রহমানের গাড়ি কি রওনা দিয়েছে? এই মুহূর্তে কি দেখছেন আপনি? রেদওয়ান, যেমনটি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মুহূর্তে এখন পর্যন্ত তিনি বের হননি। হয়তো আরো অল্প কিছুক্ষণের মধ্যে তিনি গুলশান নর্থ এভিনিউর যে 196 নম্বর বাসা রয়েছে সেই বাসা থেকে বের হবেন। চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বাবার কবরে মোনাজাত করবেন বা দোয়া করবেন, সেটির জন্য অপেক্ষা করছি। এবং তার বের হওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা, যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা নিরাপত্তার যে বেষ্টনী, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু আনুষ্ঠানিকতা চলছে। এবং তার যে গাড়িবহর সেটিও কিন্তু প্রস্তুত করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পেরেছি সকাল থেকে কিন্তু উৎসুক নেতাকর্মীরা তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা কিন্তু আশপাশের এলাকায় অপেক্ষা করছিলেন এবং গেটের সামনে চলে এসেছিলেন। তাদেরকেও কিন্তু তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, সিএসএফ, তারা কিন্তু সরিয়ে দিয়েছেন। এবং সেই সঙ্গে এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে, যে আইন শৃঙ্খলা বাহিনী তার বহরের সঙ্গে যে তার নিরাপত্তা দেওয়ার জন্য থাকবেন সেগুলো তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন। এবং তারা কিন্তু আর হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই এই বাসা থেকে বের হবেন। বের হয়ে কিন্তু আজকের যে দিনের কর্মসূচি রয়েছে সেগুলো পালন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বের হবেন। এবং এরই মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বহর সেটি কিন্তু প্রস্তুত হয়েছে। এবং এই বহরের সঙ্গে যেসব নেতাকর্মীরা থাকবেন তারাও কিন্তু তাদের এই গাড়ি বহরের সঙ্গে এসেছেন। এবং আমরা দেখছেন এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু নিরাপত্তায় এই এলাকাটি, এই নিরাপত্তার চাদরের বেষ্টনীতে কিন্তু করেছেন। এবং এইখানে কিন্তু সাদা পোশাকেও কিন্তু আমরা নিরাপত্তা কর্মী দেখেছি এবং পোশাকের নিরাপত্তা কর্মী দেখেছি। এবং এর সঙ্গে যুক্ত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও আছেন এখানে। তারপর এখানে রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, যাতে এই যে যাত্রাপথে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু আপনার নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা অপেক্ষা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাসা থেকে বের হবেন আজকের যে কর্মসূচি রয়েছে সেটি পালন করার জন্য। আজকে শুরুতেই বাসা থেকে বের হয়ে প্রথম শুরুতেই যাবেন চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। সেখান থেকে তিনি মাজার জিয়ারত শেষে সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন সাভারে। সেখানে জাতীয় স্মৃতিসৌধে শহীদ ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু সেখানে যাবেন। এর আগে কিন্তু গতকাল প্রায় ১৭ বছর নির্বাসিত থাকার পর কিন্তু গতকাল কিন্তু তিনি দেশে ফিরেছেন। দুপুর প্রায় 11:50 দিকে কিন্তু দেশে ফিরেছেন। আর এই তার দেশে ফেরা উপলক্ষে কিন্তু সারা দেশ থেকে নেতাকর্মীরা কিন্তু এই বিমানবন্দর থেকে শুরু করে তাকে সংবর্ধনা দেওয়ার স্থল ৩০০ ফিট এলাকা পর্যন্ত সাধারণ মানুষের ঢল নেমেছিল। এবং তিনি কিন্তু দুপুর 11:50 যখন বাংলাদেশে বিমানবন্দরে অবতরণ করেন, সেখান থেকে বের হয়ে কিন্তু তিনি একটি লাল সবুজের পতাকায় মোড়ানো সেখানে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দলের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত, তেমনি সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে নানা প্রত্যাশা। তারা বলছেন তার চিন্তা, চেতনা ও কার্যক্রমের মধ্য দিয়ে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে, আসবে গুণগত পরিবর্তন। 17 বছর নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। তার এই রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত খুলনার দলীয় নেতাকর্মীরা। গণতন্ত্রের জন্য লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখছেন তারা। আর রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশায় সাধারণ মানুষ। সে আসছে, সে দেশের একজন নেতা, আমাদের এখানে আসছে, আমাদের মাঝে এসে পৌঁছাইছে, আমরা অনেক খুশি। তারেক রহমান আসছেন, খুব আমরা ভালোই দেখছি। আল্লাহর রহমতে উনি থাকলেই ভালো হবে। উনি যদি উন্নতি চান তাহলে উন্নতি হবে, দেশের ভালো চাইলে ভালো হবে। রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। সুষ্ঠু নির্বাচন ও অর্থনৈতিক অবস্থার উন্নতির প্রত্যাশা তাদের। আমার ভালো লাগলো, একটু সুন্দর, খুব আনন্দ। এরপর আর কিছু নাই, এই আনন্দ। এই যে 17 বছর পরে আসছে। সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে প্রথমত দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্বের দিকে সকলের নজর দেওয়া। তারেক রহমান দেশে আসার কারণে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এই আশাই করতেছি, এটাই আমার প্রত্যাশা। তারেক রহমান দেশে ফেরায় সিলেটের মানুষের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা। চায়ের দোকান থেকে শুরু করে সবখানেই চলছে এ নিয়ে আলোচনা। সবার আশা ইতিবাচক মোড় নেবে রাজনৈতিক পরিবেশ। আমাদের লিডার উনি দেশে এসেছেন, সত্যিই আমাদের মন প্রাণ ভরে গেছে। অনেক কষ্টের পর তারেক রহমান দেশে এসেছেন। দেশবাসী এবং আমরা সবাই অনেক খুশি এবং আনন্দিত। আগামী জাতীয় নির্বাচনে বগুড়া 6 আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। তাই মাতৃভূমিতে তার ফেরা নিয়ে একটু বেশি আনন্দিত বগুড়াবাসী। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বলছেন, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জরুরি ছিল। প্রত্যাশা, উন্নয়ন বঞ্চিত বগুড়াকে তিনি আধুনিক একটি নগরী হিসেবে গড়ে তুলবেন। অজগতের মধ্যে ছিলাম, অনিশ্চয়তার মধ্যে ছিলাম, আজকে সেই অনিশ্চয়তা আমাদের কেটে গেল। বাংলাদেশটা হচ্ছে তার বাড়ি, আর বগুড়া হলো তার ঘর। সেই ঘরের বাসিন্দা হলাম আমরা। এটা প্রথমে যেটা রাজনৈতিক স্থিতিশীলতা আমরা চাই, তার আশায় বুক বেঁধেছেন ফেনীবাসীও। তারা বলছেন, দেশের ক্রান্তি লগ্নে তারেক রহমানের দেশে ফেরা যেন অন্ধকারে আলোর দিশা। তারেক রহমান কালকে বক্তব্যে যে কথাগুলো বলেছেন, বাংলাদেশের, তার বক্তব্যে বাংলাদেশের নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হবে। তার যে ভাবনা আছে সেটা যদি ফার্স্ট ওয়ার্ল্ডের এই ভাবনাটা তিনি ইমপ্লিমেন্ট করতে পারে, আমার মনে হয় বাংলাদেশ অচিরেই তার স্বাধীনতার যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়িত হবে। তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের বুকে গণতান্ত্রিক এবং আধুনিক রাষ্ট্র হিসেবে জায়গা করে নেবে, এমন প্রত্যাশাও দলীয় নেতাকর্মীদের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ইনসাফ, মানবিক আর সাম্যের বাংলাদেশ গড়তে স্বৈরাচার বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যুবকদের বেকার ভাতা ও সম্মানী না দিয়ে তাদের হাতকে কর্মে নিয়োজিত করার পরিকল্পনা করার কথা জানান তিনি। আর দলটির সেক্রেটারি জেনারেলের অভিযোগ, নতুন করে আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে শিবিরের নেতাকর্মী ছাড়াও দেশি বিদেশি আলেম, ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন। ফ্যাসিজমটাকে আমরা এখনো দূর করতে পারি নাই। আপনারা পাহারাদারের ভূমিকা পালন করেন। এই তরুণ মৃত্যু ভয়কে জয় করতে পারবে ইনশাআল্লাহ। এই আন্দোলনকে দুনিয়ার কোনো শক্তি নেই রুখে দাঁড়াবার ইনশাআল্লাহ। আমরা আশা করব এমন একটি সরকার আসবে যেই সরকার কোরআন বুঝে, কোরআন এই জমিনে প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, দেশে নতুন করে আধিপত্য কায়েম ও নির্বাচনে গভীর ষড়যন্ত্র চলছে। আগামী 26 সালের নতুন বছরের শিবিরের জীবনে এক নতুন প্রভাত, নতুন সূর্যের উদয় করুক, সাথে সাথে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে। শিবিরের সম্মেলনে যোগ দিয়ে জামায়াতের আমির আগামী নির্বাচন ও দেশ গঠনের পরিকল্পনার কথা জানান। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না,
ইনশাআল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাআল্লাহ। বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়তে ছাত্র শিবির যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানান নেতারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী 2 লঞ্চের সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে, আহত 30 জনের বেশি যাত্রী। রাত 2টার পর হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সাথে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় এমভি জাকির সম্রাট 3। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। ভোলার ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি হাইমচর এলাকা অতিক্রম করছিল। ঢাকা থেকে ঝালকাঠিগামী এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সঙ্গে ওই লঞ্চের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় 1 জনের। দুর্ঘটনা কবলিত লঞ্চ ও আহত যাত্রীদের পাঠানো হয় ঢাকার সদরঘাটে। পথে মারা যান আরও 3 জন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সদরঘাট লঞ্চ টার্মিনাল। নিহতদের মধ্যে 3 জনের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। তাদের মধ্যে আব্দুল গনি ও সাজুর বাড়ি কাজিরাবাদ এলাকায়। কচুখালী গজারিয়ার রিনা আর হানিফ চরফ্যাশনের আহমদপুরের বাসিন্দা। এই ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 8 সদস্যের কমিটি। নিহতদের পরিবারকে 1.5 লাখ টাকা করে আর আহতদের 50,000 টাকা করে দেবে নৌ পরিবহন মন্ত্রণালয়। রাজধানীসহ সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। একই সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন অধিকাংশ এলাকা। এমন অবস্থায় ছন্দপতন হয়েছে জনজীবনে। চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রায় প্রায় থমকে গেছে। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। অন্যদিকে পৌষ মাসের প্রথম সপ্তাহ থেকেই উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীত অনেকটা জেঁকে বসেছে। ঘন কুয়াশার কারণে সকাল গড়িয়ে বেলা 11টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকা কুয়াশায় ভিজে গেছে পিচ ঢালা পথ, সঙ্গে উত্তরের ঝিরিঝিরি বাতাসের দাপট। গ্রামের কোথাও কোথাও খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে কাজে বের হয়েছে সাধারণ মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসা থেকে এই মুহূর্তে বের হচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঠিক লাল গাড়িতেই উঠেছেন এবং সেই লাল গাড়ি থেকেই তিনি আজকে যাবেন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে। সেখানে মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে যাবেন স্মৃতিসৌধে এবং স্মৃতিসৌধে তিনি শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। আসলে অনেক গাড়ি আমরা লক্ষ্য করেছিলাম সেখানে। আমাদের সহকর্মী বলছিলেন যে তার অন্য গাড়ি, গতকালকে এই লাল গাড়িতে তারেক রহমান ছিলেন, আজকেও ঠিক এই লাল গাড়িতে যাবেন কিনা সেটি আসলে নিশ্চিত করে জানা যাচ্ছিল না। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই লাল গাড়িতেই তারেক রহমান চড়েছেন এবং সেই গাড়িটিতে করেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাবেন এবং তার বাবার কবর জিয়ারত করবেন। এবং তার সাথে গাড়িবহর রয়েছে, সেই গাড়িবহরে নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা রয়েছেন অন্যান্য নেতাকর্মী তারাও রয়েছেন। এছাড়া আমরা লক্ষ্য করেছি যে জিয়াউর রহমানের মাজারে সেখানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, যেখানে তারা অপেক্ষা করছেন। রঙের মিশ্রণে যে বাসটি ছিল সেই বাসটিতে কিন্তু এই কিছুক্ষণ আগে উঠেছেন। তার সঙ্গে কিন্তু তার দলীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও আমরা বাসে উঠিতে দেখেছি। এই কিছুক্ষণের মধ্যেই তিনি হচ্ছে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি স্থলে যাবেন। সেখানে তার বাবার মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া জিয়ারত করবেন এবং দোয়া করবেন। তারপরে কিন্তু তার যে দিনের কর্মসূচি রয়েছে সাভারে, তার উদ্দেশ্যে রওনা হবেন সেখান থেকে। এবং তার যে গাড়িবহর এই মুহূর্তে কিন্তু প্রস্তুত রয়েছে। আপনারা দেখছেন যে সবার আগে বাংলাদেশ লেখা যে বাসটি রয়েছে সেই বাসের একদম সামনের সিটেই কিন্তু বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনি দেখতে পাচ্ছেন এখন এই তার গাড়িবহর কিন্তু প্রস্তুত রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তার গাড়িবহর যাত্রা শুরু করবে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে। আপনারা দেখছেন যে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য তার গাড়ির বহর প্রস্তুত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বা তার নিরাপত্তায় যে গাড়ি বহরটি রয়েছে সেগুলোও কিন্তু প্রস্তুত রয়েছেন। এই মুহূর্তে দেখলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে গাড়ি বহর সেটি কিন্তু চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে রওনা করেছেন। আপনি দেখছেন যে তারেক রহমান যে আশপাশে যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন
তাদেরকে হাত নেড়ে কিন্তু তাদেরকে স্বাগত জানাচ্ছেন, তাদের উদ্দেশ্যে হাত নেড়ে জানাচ্ছেন। এবং আপনারা দেখছেন যে গাড়িবহর, তারেক রহমানের গাড়িবহরটি এই মুহূর্তে রওনা দিয়েছে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে। আপনারা দেখছেন তার সঙ্গে তার নিরাপত্তা বাহিনী, নিরাপত্তায় নিয়োজিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে রওনা হয়েছেন। রেদওয়ান, দেখছেন যে হচ্ছে তারেক রহমানের যে গাড়িবহর এই মুহূর্তে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরাও কিন্তু তার সাথে রয়েছি। গাড়ি এই মুহূর্তে তারেক রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু রওনা দিয়েছে। আপনারা দেখছেন যে তারেক রহমানের গাড়িবহর কিন্তু এই মুহূর্তে রওনা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমানের যে গাড়িবহরটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে চন্দ্রিমা উদ্যানের দিকে রওনা করেছে। এবং তার বহরে থাকা যেসব গাড়ি রয়েছে, তার দলীয় নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু তার আর সেই গতকালকে যে বাসটি রয়েছে তার পেছনে সবাই আপনারা দেখছেন যে তারেক রহমানকে বহনকারী যে সবার আগে বাংলাদেশ লেখা বাস, তারেক রহমান